সত্যটা ভয়ঙ্কর। মেডিটা লেজেন্ডে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত সুপর্ণা। আজকে আমাদের গেস্ট 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শ্রী গুরুজি বিনয় মহারাজ। ওনার কাছে আজকে আমরা কিছু সাধনার কথা, ওনার সাথে ঘটা কিছু সাধনার এক্সপিরিয়েন্সের কথা জানবো। সময় নষ্ট করব না, সরাসরি গুরুজির কাছে। নমস্কার। নমস্কার গুরুজি। আপনাদের আগে বলে নি, আপনাদের সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আবারও চলে এসেছি। বল। হ্যাঁ গুরুজি, আপনি তো অনেক রকমের সাধনা করেছেন বা আপনি দীক্ষাও দিয়েছেন, আপনার অনেক যে অ্যাস্ট্রোলজিক্যাল অনেক দীক্ষাও দিয়েছেন। নট অ্যাস্ট্রোলজিক্যাল, অ্যাস্ট্রোলজাররা দীক্ষা নেবে এরম কোনো কথা নেই। দীক্ষা সবাই নিতে পারে। আচ্ছা, ঠিক আছে, বলো। তো এবার এই যে সাধনা আপনি যে করেছেন, এই সাধনা করতে গিয়ে আপনার সাথে ঘটা কিছু ঘটনা বা যদি কোনো সমস্যা হয়ে থাকে, হাজারো ঘটনা আছে, তার মধ্যে কিছু যদি সমস্যাও আছে, ঘটনাও আছে, ভালো আছে, খারাপও আছে। প্রথমে ভালো একটা বলি, যখন কামাখ্যা নিয়ে হচ্ছে, কামাখ্যায় তো এত শুনছি আমি, পডকাস্ট গুলো দেখি, হাসিও পায়। তো ভালো এটা বলবো যে দেখো, কামাখ্যায় যারা কামাখ্যা গেছে টেছে তারা কিন্তু গুপ্ত জায়গাটা হচ্ছে নামটা ভুলে, বৈষ্ণব, গুপ্ত বৈষ্ণব দেবী। আচ্ছা, এটা কামাখ্যায় আছে। মানে আমাদের যেটা ওইখানে বৈষ্ণব দেবী, ওটা গুপ্ত এখানে আছে। গুপ্ত, হ্যাঁ। এটার দেখভাল করেন সাইকেল বাবা বলে একজন আছেন। সাইকেল বাবা কারণ বলা হয়, উনি সাইকেল নিয়ে যাতায়াত করেন। আচ্ছা, প্রধানত ভালো মানুষ উনি, মানে জীবিত। হ্যাঁ হ্যাঁ আছেন উনি, আমার সঙ্গে গেলে দেখা হয়। আচ্ছা, তো ওই সাইকেল বাবাকেও কিন্তু কোনো একটা সময় আমি কিন্তু ওনাকেও দীক্ষা দিয়েছিলাম। কিন্তু এদের হয় কি, এদের মাথা, নানান সাধকরা গিয়ে এদের মাথাটাকে একটু বিকৃতি করে দেয়। আচ্ছা, তো ওরা নিজেকে, অহংকার চলে আসলে অহংকারেই তো সব শেষ হয়ে যায়। তো ওই সাইকেল বাবা গুপ্ত কামাখ্যা, যেটাকে বলে গুপ্ত কামাখ্যা ধাম, ওখানে খুব অবাক ব্যাপার, কামাখ্যা থেকে বলিঘরের পেছন দিক থেকে যাওয়া হয়। ওইখানে তুমি যখন সাধারণ লোক যেতে পারে না, তার কারণ এত ডেঞ্জার রাস্তা আর এত নিচে মানুষ হাঁপিয়ে যায়। কিন্তু ওখানে এক একটা গাছ আছে, তুমি দেখবে গাছগুলোর মধ্যে কোথাও ও নানান রকম, কোথাও সূর্যদেবের একটা ছবি অটোমেটিক বেরিয়ে এসেছে গাছের মধ্যে, কোথাও মায়ের একটা ছবি অটোমেটিক চলে এসেছে, মানে অবয়বটা পুরো 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 গাছের মধ্যে চলে এসেছে। মনে হবে যেন কেউ করেছে, কিন্তু আদৌ তাই না, অটোমেটিক অবয়ব চলে এসেছে। আচ্ছা, পাহাড়ের মধ্যে অনেক কিছু দেখা যায়, বোঝা যায় ওই জায়গাটা একটা অন্যরকম জায়গা। আচ্ছা, তো আমি এখনো সময় আগে, লাস্ট ইয়ারও আমি আমার শিষ্যদেরকে নিয়ে গেছিলাম। ওখানকার ঘটনা আমি তোমাকে বলবো। ওখানে আজ থেকে প্রায় 30-32 বছর আগে আমি গেছিলাম মেডিটেশনের জন্য। ওখানে গিয়ে ধ্যান করার জন্য গেছিলাম। খুব শান্ত জায়গা, নিচ থেকে ওই নদী বয়ে গেছে, তোমার ব্রহ্মপুত্র বয়ে গেছে, তার ওপরেই জাস্ট বসে, খুব সুন্দর জায়গা, না দেখলে বুঝতে পারবে না জায়গাটা। তো ওখানে আমরা গিয়ে, তখন কোনো ঘর নেই, দৌড় নেই, কিছু নেই। তো আমরা গেছি, সবাইকে নিয়ে গল্প টল্প করছি। সন্ধেবেলা ওখানে বলে কি আপনারা চলে যান, কারণ সন্ধেবেলা এখানে বাঘ বেরোয়। হ্যাঁ, ইয়েস, বাঘ বেরোয় বলে, মানে মায়ের তো বাহন। মানে অবাক হয়ে যাবে যে ওটা যখন আমি দেখলাম, আমরা বসে সবাই মিলে ওখানে গল্প টল্প করলাম, তারপরে যে যার মতন করে মেডিটেশন করছিলাম, জপ তপ করছিলাম। তখন হঠাৎ একটা বাঘের গর্জন শুনলাম আমরা। আচ্ছা, শুনেই আমি তখন জাস্ট এরকম ভাবে চোখটা খুলে আমার শিষ্য যারা ছিল সবাইকে ইশারা করলাম। ওখানে ওই সাইকেল বাবার যে একটা ঘর ছিল, ওইখানে ঢুকে গেল, কিন্তু ওইভাবে পাকাপোক্ত মানে বন্ধ করে নেয়। আমাকে কিন্তু ডাকছে, আমি যাইনি। আমি কিন্তু আমার জব শেষ না হলে আমি যাব না। তো আমি বসে আছি, হঠাৎ দেখবে যে একটি বাঘ আসলো। বাঘটার না পুরো কেশর জট, বাঘটার পুরো বাঘটা ডাকলো। আমি বসে আছি, আমি আমার ইয়েতে বসে আছি, বাঘটা না পুরো ঘুরলো। বাঘের কেশর? ইয়েস, বাঘের কেশর, অবাক না, বাঘ কিন্তু কেশর, মানে বাঘের
পরে যখন গুরুদেবকে আমি বললাম, উনি বললেন যে ও একটা সাধক, আচ্ছা। ও একটা সাধক। তো ও পুরো ঘুরে না আমার সামনে ঠিক এইভাবে বসলো, বসে আবার একটা আওয়াজ করে চলে গেল। আচ্ছা, মানে এটা কি শুধু আপনি এখনকার দেখতে মতন হলে কিন্তু এগুলো ফটো টটো করে একাকার হয়ে যেত, কিন্তু এগুলো করা যায়নি। তারপরে ওখানকার লোকজনের কাছ থেকে যখন আমরা শুনলাম, বলে হ্যাঁ এখানে এরকম বাঘ কিন্তু খুব অবাক ব্যাপার, ওখানকার বাঘ কিন্তু কোনো মানুষের কোনো ক্ষতি করে না, আজ অব্দি কিন্তু শোনা যায়। তাও সবাই ভয় পায়। ভয় তো স্বাভাবিক পাবে, এরম একটা ঘটনা আছেই। ওইখানেই আবার সেই দিনকেই অনেক রাত্রে আমি একটা টর্চ নিয়ে গুহার ভেতরে ঢুকলাম, ওখানে একটা শিবলিঙ্গ আছে। আমি মানে স্বয়ং, দেখো আমার কথা আটকে যাচ্ছে, পঞ্চনাগের দর্শন করলাম। পঞ্চনাগ অরিজিনাল বিশাল। আমি তো ওই দেখে দেখে ছুটে বেরিয়ে চলে এলাম বাইরে। ভয় তো একটা মানুষের থাকে। যখন আমি জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ এখানে ইনিও আছেন, সবাই দর্শন পায় না। তো এই ধরনের দর্শন আমার গুরুর কৃপায়, আমার আরাধ্য দেবীর কৃপায় আমি কিন্তু এগুলো পেয়েছি। আমি এই বছরও আবার কামাখ্যায় যাব, আবার আমার সাধনায় আমি রত হব। তো ওখানে এই রকম হাজারো ঘটনা, মানে ভাবো একটা পান্ডার বাড়িতে বসে আমরা হোমযজ্ঞ করছি, তো টাইমটা ঠিক ধরো বা পরের দিন সকালে শুনছি বলছে এখানে বাঘ এসেছিল, আমাদের একটা ছাগল নিয়ে চলে গেছে। আচ্ছা, যে পান্ডার বাড়িতে আমরা হোম করছি ছাদের ওপর, ওইখানে তো ছাদগুলো সব এক পর 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 যাওয়া যায়, তো পাশের বাড়িতে, তার মানে উনি যে সময়টা বলছেন ওই সময় কিন্তু আমরা ওখানে উপস্থিত। আচ্ছা, কিন্তু আমরা দেখতে পাইনি, মানে ও সাইলেন্টলি আসলো, নিল, নিয়ে ছাগলটাও আওয়াজ করেনি, কিন্তু আমরা তো বুঝতে পারিনি। আচ্ছা, পরের দিন সকালে যখন সময় টময় বলছে, তখন তো আমরা ওইখানেই, অনেক বড় জায়গা না, ওইখানেই বসে। তো এইরকম অনেক ঘটনাই আছে কামাখ্যায়, বহু ঘটনা এরকম আছে যেগুলো গায়ে কাটা দিয়ে ওঠে। এরকম ঘটনা, দেখো সমস্যায় পড়তে হয়েছে এরকম ঘটনা আমি তারাপীঠ থেকেই শুরু করি। তারাপীঠে তুমি এখন অমাবস্যা পূর্ণিমাতে গেলে ওইখানে মেলা মনে হয়, তুমি দেখবে যে সবাই জোড়ায় জোড়ায় বসে থাকে, পার হয়ে গেছে মানুষ, হ্যাঁ ওই রকম। কিন্তু নরমাল আসলে কি হয়, ওখানে ওই সময় ভিড় হয় বলে হয়। কিন্তু আমি বলবো কেউ যদি তারাপীঠ আজও, যে অনেকে বলে তারাপীঠে আজ আর সেই ব্যাপারটা নেই, আমি বলবো 100% আছে। আপনাদের মধ্যে সেই জিনিসটা নেই বলে পান না। আমি আপনাদেরকে বলবো আপনারা একটা কাজ করুন, অমাবস্যা পূর্ণিমা ছাড়া, কারণ তারাপীঠ সিদ্ধপীঠ, তারাপীঠে যেতে গেলে অমাবস্যা পূর্ণিমা বার দেখে যাওয়ার প্রয়োজন পড়ে না। যে কোনো দিনই ওই দিন ভালো দিন, আপনি যাবেন নর্মাল সময় যখন যাবে তারাপীঠে, আজও কিন্তু গা ছমছম করবে। আর আমার তো তারাপীঠে বাড়ি, তো তারাপীঠে আমি যখন থাকি, আমাকে নানান কাজে বাইরে বাইরে থাকতে হয়, যখন আমি তারাপীঠে থাকি তখন কিন্তু আমি সন্ধ্যেবেলাটা তারাপীঠে চলে যাই। এবং আমার খুব প্রিয় গুরু বামদেব, ওনারও খুব প্রিয় ছিল। তারাপীঠে কিন্তু আমি বসে ওই তেলে ভাজা মুড়ি এগুলোই শ্মশানে বসে খেতে খুব ভালোবাসি, গল্প গুজব করি। তো এরকম ভাবে একবার আমরা তারাপীঠে আছি, তখন চিতা জ্বলতো, এখন তো তারাপীঠে চিতা আর জ্বলে না। তো ওইখানে দুটো চিতা জ্বলছে, আর একটা এখন চুল্লি হয়ে গেছে, চুল্লি হয়ে গেছে, মানে নরমাল কাঠে আর জ্বলে না, নরমাল কাঠে এখন আর জ্বলে না। ওইগুলো ওই তোমার ইয়ের জন্য আর কি, পরিবেশ দূষণ হচ্ছে বলে এটা, যাই হোক একটাও হয় না, মানে কোনটাও হয় না। আচ্ছা, তো আমরা তখন ওই দুটো হচ্ছে, আমার সেই সৌভাগ্য হয়েছে যখন চিতা জ্বলতো, এইসব চিতায় আমরা হোমযজ্ঞ করেছি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এমনি একটা চিতার সামনে বসে ওই মুড়ি টুড়ি খেয়ে গল্প টল্প করছি। আমার এক শিষ্যা মেয়ে, ও গেল পাশের চিতায় একটা কাজ করতে, তখন দেখি কতগুলো বৃহন্নলা আসছে। বৃহন্নলা বলতে? বৃহন্নলা মানে যারা হচ্ছে যে না ছেলে না মেয়ে, আচ্ছা, ট্রান্সজেন্ডার, ঠিক আছে, ওরাও কিন্তু ভালো তন্ত্র জানে। হ্যাঁ, তো বৃহন্নলা অনেকক্ষণ ঘুরে টুরে আমার ওই শিষ্য যেটাতে কাজ করছে ওখানেই যাচ্ছে, তাই বলে এই ওইখানে কি করছিস তোরা, যা পাশেরটাই যা। তোরা রেগে গেল, রেগে গিয়ে পাশেরটাতে এমন একটা কাজ করলো, আমার শিষ্যটা যেহেতু ওখানে কাজ করছিল, এমন একটা কাজ করলো শিষ্যটা মানে উল্টে উল্টে পড়ে যাচ্ছে।
আর নিঃশ্বাস নিতে পারছে না। আমি ব্যাপারটা বুঝতে গিয়ে ছুটে গিয়ে জায়গাটাকে বন্ধন করে তারপরে উল্টো চালান যখন আমি মারলাম, চালানটা মেরে ওদেরকে কিন্তু ওখান থেকে ভাগালাম, আনলাম। শোন, তোদের বাপ কিন্তু এখনো এখানে আছে। তারাপীঠের বুকে আমি বলি, আমি সবাইকে বলি যে কঠিন থেকে কঠিনতম সমস্যা থাকলে একবার আমার কাছে যদি তারা আসে, তারা বুঝতে পারবে যে তন্ত্র হয় কি হয় না, আমি তাদেরকে বুঝতে দেবো। যাই হোক, বিয়ন্নালারাও পরে এসে ক্ষমা চেয়ে তারপরে ওখান থেকে গেল, বললো যে আমাকে গুসা আ গিয়া। তখন আমি তাকে বললাম, এবার তোমরা তো সাধনা করো, সাধকের এত গুসা কিসের, এত রাগ ওরাও কিসের? সাধনা করে না? হ্যাঁ, সাধনা অনেকে অনেক রকম না, কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে, নানান রকম মানুষের নানান রকম। তাহলে যে সাধনা করবে তার আবার গুসা কিসের? তো এইরকম ঘটনা আছে। আবার সময় মতন সময় পেলে আবার আপনাদের সামনে আসবো, আবার কিছু আমার গল্প আপনাদেরকে বলবো। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যটা ভয়ঙ্কর।